তারেক রহমানের শিডিউল বলা যায় যে দেশে ফেরার পর থেকেই মানে বিমানবন্দরে অন টাইমে বিমানটা নেমেছে, তারপর থেকেই মোটামুটি শিডিউল বিপর্যয়। কারণটা হচ্ছে যে দলীয় নেতাকর্মীরা তাদের ভালোবাসার প্রকাশ এবং এক নজর তারেক রহমানকে দেখবার জন্য যে ধরনের ঢল নামছে, যেখানেই তিনি যাচ্ছেন সেখানেই, এতে করে ওনার মোটামুটি শিডিউল বিপর্যয় ঘটে গেছে। গতকাল উনি যখন সাভারে যাচ্ছিলেন, উনি আর কি সশরীরে যেয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারেননি, কারণ ওখানে একটা আনুষ্ঠানিকতা আছে, নিয়ম আছে যে এই সময়ের মধ্যে সন্ধ্যার আগে আসলে করে ফেলতে হয় সম্মান জ্ঞাপনটা। তো ওনার পক্ষ থেকে মঈন খান এটি করেছেন। পরবর্তীতে উনি গেছেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেছেন এবং বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেছে। আজকে যখন তিনি ওসমান হাদির ওখানে যাচ্ছিলেন, মোটামুটি একই ঘটনা ঘটলো। ওখান থেকে বের হয়ে আগারগা যেতে যেতে উনি ফিঙ্গার দিতে এবং আইরিশ দিতে গিয়েছেন। একই সাথে ওনার মেয়েও ভোটার হয়েছে। তারেক রহমান অ্যাকচুয়ালি ঢাকার 17 থেকে ভোটার হবার জন্য আবেদন করেছেন। তো এইখানে যে তারপর উনি গিয়েছেন ওনার ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবরস্থানে, আসলে 10 বছরেরও অধিক সময় পর, কারণ তা আরাফাত রহমান কোকো 24 জানুয়ারি 2015-তে মৃত্যুবরণ করেন মালয়েশিয়ায়। তারপরে প্রথমবারের মতো তার কবর জিয়ারত করবার, তার কবরে দাঁড়িয়ে মোনাজাত করবার সুযোগ পেয়েছেন তারেক রহমান। সেখান থেকে উনি ওনার শ্বশুরের কবরস্থানে গেছেন। এরপর ওনার শিডিউলটা ওনার মাকে দেখবার যাবার কথা ছিল, তবে যতদূর জানি। তবে একটা বিষয় বলি যে উনি অন টাইমে কোথাও যেতে পারছেন না, কারণ ওনার ভক্ত সমর্থকদের যে পরিমাণ ঢল নামছে সবখানে। তো আমার মনে হচ্ছে যে নির্বাচনে আসবার মানে নির্বাচন তো বলা যায় দোরগোড়ায়, এর মধ্যেই বিএনপির প্রতি যে উচ্ছ্বাস দেখানো শুরু করেছে জনগণ, এটা আমি বারবারই বলেছিলাম যে তারেক রহমান আসা মাত্রই ভরকেন্দ্রটা পাল্টে যাবে এবং দেখা যাচ্ছে। তবে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে যে ষড়যন্ত্র করার যারা চেষ্টা করছিল নির্বাচনটাকে বানচাল করে ক্ষমতায় থেকে যাবার যে একটা পায়তারা ছিল বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবার এক ধরনের যে আভাস দেখা যাচ্ছিল, সেগুলোর যেন কোনোটাই না ঘটে সেদিকে আসলে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু আজকে বারবার বলেছেন যে এরকম ষড়যন্ত্রকারীরা বসে নেই, এবং আমারও প্রেডিকশন বলে যে ষড়যন্ত্রকারীরা বসে নেই। এবং আপনারা দেখবেন যে ওসমান হাদির যে ইনকিলাব মঞ্চ, সেটা শাহবাগে বসে আছে এবং তারা ন্যায় বিচার চাচ্ছে। তো ন্যায় বিচারের জন্য প্রথমত হচ্ছে যে প্রকৃত হত্যাকারীকে ধরতে হবে এবং একই সাথে হত্যার পরিকল্পনা কারা করেছিল, কারা এই অস্ত্র সরবরাহ করেছিল, অনেক কিছু আছে। তো এইটার জন্য যদি ইনকিলাব মঞ্চ ধারাবাহিকভাবে শাহবাগে বসে থাকে, সেটা আসলে কোন দিকে যায় সেদিকেও আমাদের দৃষ্টি রাখতে হবে। তবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষ একেবারেই নির্বাচনের জার্নিতে উঠে গেছে এবং তারেক রহমান আসার মধ্য দিয়ে সেটা আসলে এক ধরনের ভিন্ন মাত্রা পেয়েছে। বাংলাদেশের জনগণ তো একেবারেই মানে ভোটের জন্য অপেক্ষা করছিল এবং আমার মনে হয় না যে বাংলাদেশের জনগণ ভোট ব্যতীত আর কোনো কিছুকে মেনে নেবে। আর এখন প্রশ্নটা হচ্ছে গণভোট কিভাবে হবে, গণভোটের প্রচারণাটা বিএনপি কিভাবে করবে, এটা হচ্ছে একটা দেখবার বিষয়। বিএনপি আসলে গণভোটে হাঁকে সমর্থন করে না, নাকে সমর্থন করে। আপনারা দেখবেন যে ইতোমধ্যে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার গণভোটে হ্যাঁকে বিজয়ী করাবার জন্য তাদের প্রচারণা শুরু করেছে। আমি ঠিক এটা জানি না যে এমনটা করবার সুযোগ আছে কি না। আমার মনে হয় যে যখন আপনি জনগণের হাতে ছেড়ে দিচ্ছেন, তখন আসলে জনগণকে আপনার বলবার সুযোগ আছে কি না ক্ষমতায় থেকে যে অমুককে আপনি ভোটটা দেন বা হ্যাঁকে অথবা নাকে দেন। সো এইটা একটা আইনের বিষয় আছে, এটা আমার জানবার বিষয় আছে, আমি নিশ্চয়ই জানলে আপনাদেরকে জানাবো। তবে বলতে চাই যে ক্ষমতার যে ভরকেন্দ্রটা পরিবর্তন হয়ে গেছে, তারপরেও দিন শেষে তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে এই নির্বাচন বৈতরণী পার হওয়া এবং সাংগঠনিকভাবে বিএনপিকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া।